দেশ ছাড়ার সময় বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের কাছে আটক হলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। সকালে একটি ফ্লাইটে যাওয়ার জন্য বিমানবন্দরে যান তিনি। ইমিগ্রেশন চেকিং এর সময় তাকে আটক করা হয়। সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার যারা সাঙ্গপাঙ্গ হিসেবে কাজ করেছেন তাদেরকে যেন দেশ ত্যাগ করতে না দেওয়া হয়, তাদেরকে আটক করা হয়, সব কিছুর বিষয়ে তদন্ত করা হয়। যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টা এবং তাদের মেটিকুলাস প্রেস সেক্রেটারি শফিকুল আলম সহ সকলের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করার জন্য আইনি নোটিশ দেওয়া হয়েছে। তাদেরকে যেন গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হয়, এই ব্যাপারে আইনি নোটিশ দেওয়া হয়েছে। ঘটনা যেদিকে গড়াচ্ছে এখন, যেভাবে ইউনুস আমলের এই সম্পর্কিত অধ্যাদেশটিকে আইনে রূপান্তরিত করতে অগ্রণী হয়েছে তারেক রহমান সরকার, তাতে ভারত রীতিমতো ক্ষুব্ধ। আগামীতে খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে ভারত ঠিক করবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে যাবে নাকি এখানে পূর্ণচ্ছেদ টানবে। বিএনপি সরকার একদিকে এমনিতেই কঠিন ফাঁদে পড়ে যাচ্ছেন, আর একদিকে নতুন নতুন ফাঁদে পড়ছেন। তাই এখন বিএনপির সামনে আর কোনো উপায় নেই, তারা বাধ্য হয়ে আওয়ামী লীগের দ্বারস্থ হচ্ছে, আওয়ামী লীগের পা ধরছে। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু চলমান ঘটনাবলী থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশবিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। তখন সংসদে, বাংলাদেশ সংসদে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা চলছে ও প্রধানমন্ত্রী তারেক রহমান রীতিমতো ব্যস্ত সংসদের সেই সব আলোচনা নিয়ে, তখন আজ ভারতীয় রাষ্ট্রদূতের কেন হঠাৎ সৌজন্য সাক্ষাতের দরকার পড়ল? কি এমন গুরুত্বপূর্ণ বিষয় যে পূর্ব নির্ধারিত সূচি না থাকা সত্ত্বেও প্রণয় ভার্মা দেখা করতে চাইলেন প্রধানমন্ত্রীর সঙ্গে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান রাজিও হয়ে গেলেন সাক্ষাৎ করতে? যুগান্তর বাংলাদেশের পেপার জানাচ্ছে, সাক্ষাতের পর বাংলাদেশ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির তিনি অপেক্ষমান সাংবাদিকদের বলেছেন, ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলে যে সম্পর্ক ছিল সেই অধ্যায় শেষ। প্রশ্ন উঠতে পারে, প্রশ্নটা এই কারণে ওঠে যে সাক্ষাৎটা যখন নিছক সৌজন্যের, তখন হঠাৎ হাসিনার আমলের সম্পর্কের কথা উঠল কেন? তাহলে কি বৈঠকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সম্পর্কিত কোনো বার্তাই কি প্রধান আলোচ্য বিষয় ছিল? হুমায়ুন কবির সাহেব সে বিষয়ে কিছু বলেননি। তবে এই খবর যে এই সাক্ষাতের সবচেয়ে বড় কারণ, সেটা বোঝা গেছে পররাষ্ট্র উপদেষ্টার কথার ধরনে। খুব সঙ্গত কারণে যুগান্তর পত্রিকা তাই এই খবরটিকে তাদের হেডলাইন করেছে। আর আমার কাছেও বিভিন্ন অসমর্থিত কিন্তু নির্ভরযোগ্য সূত্র থেকে খবর এসেছে এই বিশেষ বিষয়টি, অর্থাৎ আওয়ামী লীগের প্রত্যাবর্তন নিয়ে সরকার প্রধানের স্পষ্ট মতামত জানাটাই ছিল আজকের তারেক রহমান ও প্রণয় ভার্মার আলোচনার মূল বিষয়। আগামীকাল একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দিল্লি সফর করছেন। সেখানে সম্মেলনের সাইড লাইনে তিনি দীর্ঘ বৈঠক করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে এবং আলাদাভাবে আরও একটি বৈঠক করবেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে। সেই দুই বৈঠকে বিভিন্ন বকেয়া বিষয় নিয়ে, দুদেশের বকেয়া বিষয় নিয়ে আলোচনা হবেই। কিন্তু তার ঠিক আগের দিন সকালে ভারতীয় রাষ্ট্রদূতের একেবারে প্রধানমন্ত্রীর সঙ্গে হঠাৎ করে সাক্ষাৎ করতে যাওয়াটা কি বেশ অদ্ভুত লাগছে না আপনাদের কাছে? না লাগলে কিছু বলার নেই আমার। তবে আমার কাছে ঘটনাটা কিন্তু অদ্ভুত, আবার অদ্ভুত নয়। এর পেছনের কারণটা যখন মনে পড়ল, দিল্লি থেকে বিভিন্ন সূত্র থেকে যেসব খবর আসছে তার ভিত্তিতে বলতে বাধ্য যে এই দেখা করাটা আদৌ সৌজন্য জ্ঞাপনের তাগিদে নয়। প্রণয় ভার্মাকে ভারত সরকার স্পষ্ট নির্দেশ দিয়েছে স্বয়ং প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে একটা বিষয় স্পষ্ট করে জানতে এবং আর একটা বিষয়ও ভারতের পক্ষ থেকে স্পষ্ট করে জানাতে। প্রথমে বলি, ভারত কোন বিষয়টা স্পষ্ট করে জানতে চেয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে? বিষয়টি আওয়ামী লীগ নিষিদ্ধকরণ সম্পর্কিত ইউনুস আমলের অধ্যাদেশটিকে বর্তমান সরকার আইনে রূপান্তরিত করে আওয়ামী লীগের নির্বাসনকে দীর্ঘস্থায়ী করার সিদ্ধান্ত নিয়েছে কিনা, এই বিষয়টি খোদ প্রধানমন্ত্রীর কাছ থেকে শুনে নেওয়া এবং জেনে নেওয়া, সেই জানাটা ভারত সরকারকে আবার জানিয়ে দেয়া।
আর দ্বিতীয় কাজটি ছিল প্রণয় বার্মার, যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে জানানো যে আওয়ামী লীগের বিষয়ে বাংলাদেশ সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করবে তার উপর নির্ভর করবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক ও উন্নত করার বিষয়টি। যদি আওয়ামী লীগের বিষয়ে বাংলাদেশ সরকার ইতিবাচক পদক্ষেপ নেয় ভারত খুশি হবে, কেননা প্রথম থেকেই বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কথা বলে আসছে ভারত। নির্বাচনের আগে ভারত বলেছিল আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে। ভারতের অনুরোধ মান্যতা পায়নি ইউনূস সরকারের কাছে। এরপর নির্বাচন হয়ে যাওয়ার পর ভারত সরকার বারবার চেয়েছে নির্বাচন উত্তর দেশে ইনক্লুসিভ রাজনীতির পত্তন হোক। সেটা হলে গণতন্ত্রের বিকাশ যেমন সম্ভব, তেমনি দেশে মৌলবাদী চিন্তাধারার বিপরীতে সেকুলার আদর্শর তার যে প্রচার সেটা শক্তপোক্ত হবে। আর সেটা শুধু বাংলাদেশ নয়, ভারতের নিরাপত্তার দিক থেকেও জরুরি। নির্বাচনের আগে তারেক রহমান এই ব্যাপারে ভারতকে স্পষ্ট আশ্বাস দিয়েছিলেন, আর তার জন্যই ভারত সমর্থন দিয়েছিল তারেক রহমানকে এবং বিএনপিকে। কিন্তু ঘটনা যেদিকে গড়াচ্ছে এখন, যেভাবে ইউনূস আমলের এই সম্পর্কিত অধ্যাদেশটিকে আইনে রূপান্তরিত করতে অগ্রণী হয়েছে তারেক রহমান সরকার, তাতে ভারত রীতিমতো ক্ষুব্ধ। আর প্রণয় বার্মার ওপর দায়িত্ব পড়েছিল তারেক রহমানের সঙ্গে দেখা করে বিষয়টি তার মুখ থেকে সরাসরি জেনে নেওয়া ও সেই মোতাবেক ভারত সরকারকে বিষয়টি জানানো, যাতে আগামীকাল খলিলুর রহমানের সঙ্গে আলোচনায় ভারত কোন পথে চলবে সেটা ঠিক করে নিতে পারে আগে ভাগে। এর ওপর ভিত্তি করে আগামীতে খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে ভারত ঠিক করবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে যাবে, নাকি এখানে পূর্ণচ্ছেদ টানবে, নাকি কমা সেমিকোলন দেবে। তারেক রহমানের সঙ্গে বৈঠকে কী কথা প্রণয় বার্মা জেনেছেন ও ভারত সরকারকে জানিয়েছেন সেই সংবাদ এই মুহূর্তে আমার কাছে নেই, তবে পাবো। ওই যে পররাষ্ট্র উপদেষ্টার সাংবাদিক সম্মেলনে বলা কথা, ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলে যে সম্পর্ক ছিল সেই অধ্যায় শেষ। তারপরে তিনি আবারও বলেছেন এখন থেকে দুই দেশের মধ্যে সম্পর্কটা হবে শ্রদ্ধার এবং সমতা, আমরা সমান জায়গায়, কেউ দাদা নয় কেউ ভাই নয়, দুজনেই সমান, এই জায়গাতে যাবে, এইটা তিনি বলেছেন। এই কথাগুলো ইঙ্গিত দিচ্ছে এই বিষয়ে আলোচনাটাই ছিল প্রধান আলোচ্য, এবং তারেক রহমান সরকার আওয়ামী লীগকে 1 ইঞ্চি জমি ছাড়তে রাজি নয়। আর এই রাজি না হওয়াটা দেখলে বলা যায় যে খলিলুর রহমান ও জয়শঙ্করের মধ্যে বৈঠক ফলপ্রসূ হবে না। অজিত ডোভাল আবার একটা সন্ত্রাসী বেস, তার তালিকা লম্বা লিস্ট ধরিয়ে দেবেন খলিলুর রহমানের হাতে। আজকের রাষ্ট্রদূত ও প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎটা আগামীকাল খলিলুর রহমান যে দুটো হাই প্রোফাইল বৈঠক করবেন তার বেসলাইন হবে। জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী কূটনীতির সেই ঝানু খেলোয়াড়, যিনি স্বার্থের প্রশ্নে আপোষহীন। তিনি চাইবেন বাংলাদেশের নতুন সরকারের কাছ থেকে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি। আর অজিত ডোভাল তার নজর থাকবে নিরাপত্তা ও কৌশলগত দিকে। উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদীদের দমনে বাংলাদেশের মাটিকে যেন ব্যবহার করতে না দেওয়া হয়, সেটাই হবে তার প্রধান লক্ষ্য, এবং ব্যবহার করতে দেওয়া হলে ভারত কী করবে সেটাও পরিষ্কার বলে দিয়ে দেবেন। আর এই সব কিছুর গোড়ায় আছে তারেক রহমান সরকার নমনীয় কি না, যে সংকেত আজকেই পেয়ে গেছেন প্রণয় বার্মা তার কাছ থেকে, এবং জানিয়ে দিয়েছেন ভারত সরকারকে। খলিলুর রহমানের জন্য এই যে দিল্লি সফরটি মোটেই সহজ হবে না, কারণ তার টেবিলের ওপাশে থাকা মানুষগুলো কেবল দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কথা বলবেন না, তারা কথা বলবেন বাংলাদেশ আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে, বাংলাদেশে ইনক্লুসিভ রাজনীতি আসছে কিনা সেটা নিয়ে কথা বলবেন। আমরা জানি না তারেক রহমান এই ব্যাপারে কি বলেছেন, এমনও হতে পারে তিনি আওয়ামী লীগের বিষয়ে নমনীয়তা দেখাবার কথা বলে থাকতে পারেন, তবে বাইরে একটা উল্টো ছবি দেখাতে চাইছেন যে আওয়ামী লীগ বিরোধী যারা আছে দেশের মধ্যে তাদের জন্য রাজনীতিতে এমনটা ভুরি ভুরি হয়েই থাকে, রাজনীতিবিদদের গ্যালারি শো দিতেই হয়। তবে যেটাই করে থাকুন তারেক রহমান আজ, সেটাই সত্যি, সেটা আজ না হোক কাল ঠিক বেরিয়ে পড়বেই, চেপে রাখা যাবে না। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সবথেকে খারাপ খবরটা এসেছে আজকে, এবং সেই খারাপ খবরটা তৈরি হয়েছে একটি আইনি নোটিশের মাধ্যমে। সেই খারাপ খবরটা কি? খারাপ খবরটা হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টা এবং তাদের মেটিকুলাস প্রেস সেক্রেটারি শফিকুল আলম সহ সকলের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করার জন্য আইনি নোটিশ দেওয়া হয়েছে। হামের টিকা না দেওয়ার কারণে শিশুদের মৃত্যু সহ নানা অভিযোগে তাদেরকে যেন দেশ ত্যাগ করতে দেয়া না হয়, তাদেরকে যেন গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হয়, এই ব্যাপারে আইনি নোটিশ দেওয়া হয়েছে। বিপদেই কি পড়ে যাচ্ছেন প্রফেসর ইউনূস
সহ তার টোটাল গ্যাং। চলুন একটু আলোচনা করে দেখি এই ভিডিওতে কি আইনি নোটিশ দেয়া হলো, এর পরিপ্রেক্ষিতে কি ঘটতে পারে। প্রফেসর ইউনূস মেটিকুলাস সরকারের প্রধান, তিনি সহ তার উপদেষ্টাদের এবং তার সব থেকে বিশ্বস্ত ভ্যানগার্ড এবং যিনি অযথাই প্রফেসর ইউনূসের নানা ধরনের চাটুকারিতা করে গেছেন, মিথ্যা নানা ধরনের তথ্য দিয়ে মানুষকে এক ধরনের স্বপ্নের জগতে রেখেছেন, সেই শফিকুল আলম সহ 24 জনের বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ দেওয়া হয়েছে এবং সেই নোটিশটা দেওয়া হয়েছে সরকারকে। যদি এই আইনি নোটিশ না মানা হয় তাহলে কি অবস্থা হবে চলুন একটু জেনে দেখি। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে যে ডক্টর ইউনূস সহ 24 উপদেষ্টার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ। এই তথ্যে বলা হচ্ছে যে হামের টিকা নিয়ে অশুভ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্তর্বর্তী সরকারের 24 উপদেষ্টার বিরুদ্ধে তদন্ত ও তাদের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম এই আইনি নোটিশ দিয়েছেন। এতে অভিযোগ করা হয়েছে হামে শতাধিক শিশুর মৃত্যু হয়েছে এবং অগণিত শিশু সাধারণ নাগরিক হাসপাতালে আছে। হামের মতো টিকাকরণের ব্যবস্থাকে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে বেসরকারি খাতে দেওয়ার অশুভ ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করে তদন্তের দাবি জানানো হয়েছে এই নোটিশে। এতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছাড়াও সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের বিরুদ্ধেও এই নোটিশ দেওয়া হয়েছে। নোটিশটি পাঠানো হয়েছে মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব সহ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অন্যান্য সচিবদের কাছে। এই যে দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করার আইনি নোটিশ দেওয়া হচ্ছে, যদি এই নোটিশ সরকার না মানে তাহলে কি হবে? তাহলে কি আদালতে মামলা করে দেওয়া হবে? এবং আদালতে যদি মামলা করা হয় তাহলে কি তাদেরকে দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করা হবে? বিশেষ করে অন্যদের না হলেও বিশেষ করে প্রফেসর ইউনূস, প্রধান উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এবং তাদের মেটিকুলাস চিফ প্রেস সেক্রেটারি, তাদেরকে অন্তত দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করা হবে কিনা এই ব্যাপারগুলো করার জন্য, টিকা বন্ধ করে দেওয়ার জন্য এবং এই সর্বনাশগুলো করে আমেরিকা থেকে বোয়িং কেনার চুক্তি করতে পারছেন তাদের তখন টাকার সংকট হচ্ছে না, কিন্তু শিশুদের টিকা কেনার জন্য টাকার সংকট হচ্ছে, এরকম অজুহাত স্বাস্থ্য উপদেষ্টার ছিল। এরকম তথ্য আমরা একজন সাংবাদিকের ফেসবুক পোস্ট থেকে একেবারে তথ্য প্রমাণ সহ পেয়েছি। এই আইনি নোটিশ যখন দেয়া হয়েছে এই ভদ্রলোকদের বিরুদ্ধে কিংবা ভদ্রমহিলাদের বিরুদ্ধে, তখন সরকারের দুজন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তির দুটা মন্তব্য আপনাদেরকে দেখাতে চাই। স্বাস্থ্যমন্ত্রী তিনি বলছেন, ডিবিসি নিউজের এই শিরোনামটা দেখে নিন, সেখানে তিনি বলছেন অন্তর্বর্তী সরকার টিকা দেওয়া বন্ধ করায় হামের এই বজ্রাঘাত। অর্থাৎ অন্তর্বর্তী সরকার টিকা দেওয়া বন্ধ করেছিল, সেই কারণে হামের এই মহামারী আকার ধারণ করা, এটা স্বাস্থ্যমন্ত্রী নিজে স্বীকার করছেন এবং অভিযোগ করছেন। স্বরাষ্ট্রমন্ত্রী কি বলছেন? স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, আরটিভির এই ফটোকার্ডটা দেখে নিন, তিনি বলছেন হাম রুবেলা প্রতিরোধে অন্তর্বর্তী সরকার অমনোযোগী ছিল। তিনি একটু সফটলি বলছেন যে অমনোযোগী ছিল এবং স্বাস্থ্যমন্ত্রী বলছেন যে এই বজ্রাঘাতটা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের কারণে। অর্থাৎ সরকারের দায়িত্বশীলরাও যখন বলছেন যে হামের আজকে যে মহামারী অবস্থা তৈরি হচ্ছে সেটার জন্য অন্তর্বর্তী সরকার অর্থাৎ প্রফেসর ইউনূস এবং তার স্বাস্থ্য উপদেষ্টা, তার উপদেষ্টা মণ্ডলী, তারা দায়ী। সেই ক্ষেত্রে সেরকম একটা পরিস্থিতিতে তাদেরকে যখন একজন সুপ্রিম কোর্টের আইনজীবী আইনি নোটিশ দিল, সেই নোটিশটাকে তারা আমলে নেবে, আমলে নিয়ে প্রফেসর ইউনূস এবং তার স্বাস্থ্য উপদেষ্টা কিংবা প্রেস সেক্রেটারিদের জবাবদিহির আওতায় আনবে? তাদেরকে কি গ্রেপ্তার করা হবে? কিংবা গ্রেপ্তার না করলেও অন্তত দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করে এই ব্যাপারে তদন্ত করা হবে, তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটন করে জনগণকে জানানো হবে। যদি তারা দোষী হয়, যদি তারা এই শত শত শিশুর মৃত্যুর জন্য দায়ী হয়, তাহলে কি এটা একটা জেনোসাইড হিসেবে বিবেচনা করা হবে? এবং এই জেনোসাইড হিসেবে যদি বিবেচনা হয় এই শতাধিক শিশুর মৃত্যু, তাহলে কি তাদের অপরাধের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, যেখানে শেখ হাসিনার বিচার তারা শুরু করেছে, সেই ট্রাইব্যুনালে তাদের বিচারও হবে? এই প্রশ্নগুলো সামনে এসে যাচ্ছে। মানুষ যখন প্রেম করে কিংবা পরকিয়া করে তখন মানুষের মধ্যে লাজ, লজ্জা, শরম কোনো কিছুই অবশিষ্ট থাকে না। কখন কি বলে, কখন কি করে, কোনো প্রকার হিতাহিত জ্ঞান, বুদ্ধি, বিবেক কিচ্ছু থাকে না। টোটালি আউট অফ কন্ট্রোল হয়ে যায় মানুষ এবং সবসময় দেখবেন তাদের মধ্যে একটা ইউটার্ন প্রবণতা দেখা যায়। আজকে এই ভিডিওতে কথা বলবো বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম ইউটার্ন স্পেশালিস্ট জনাব প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে। প্রেমের মরা আসলেও জলে কোনো কারণে ডুবে না। দেশের রাজনৈতিক সার্কাস আপনাদের কেমন লাগছে? আশা করি প্রত্যেকেই কমেন্ট বক্সে এসে এই রাজনৈতিক সার্কাস সম্পর্কে 2 লাইন মন্তব্য করে যাবেন। হঠাৎ করে নির্বাচনের এতদিন পর এসে বিএনপির যে দিল্লির প্রতি প্রেম সেটা ফুটে উঠেছে। যে দলটা এতদিন সকালে ঘুম থেকে ওঠার পর ভারতের 14 গোষ্ঠী উদ্ধার না করলে তাদের পেটের ভাত হজম করতে পারতো না, যারা ভারতীয় শাড়ি পরিয়ে ভাব নিয়েছিল, সেই বিএনপি এখন দিল্লির দরবারে এমন ভাবে সিজদায় পড়তেছে, তাদের চেনাটাই অনেকটা মুশকিল হয়ে গেছে। চিনতে পারতেছি না, বিশ্বাস করেন। তারেক রহমানের সেই বিখ্যাত ডায়লগের কথা আপনাদের মনে আছে? ওই দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। অসংখ্য বার এই স্লোগান তারেক রহমান বিদেশে বসে ভিডিও কলে দিয়েছে, মনে আছে? এই স্লোগান শুনতে শুনতে একটা সময় কানে পচন ধরে গিয়েছিল বাঙালির। এখন পিন্ডির যে বর্তমান অবস্থা,
যেই জঘন্য অবস্থা, তাদের পেটে তাদের কপালে একটা রুটিও জুটে না। তাই তারেক রহমান বুঝে গিয়েছেন এই পিন্ডি চিবিয়ে আর কোনো লাভ নাই, এখন দিল্লির লাড্ডু ছাড়া আর কোনো গতি নাই। যার কারণে এখন দিল্লির লাড্ডু খাওয়ার জন্য দিল্লির পায়ে বারবার সালাম করতেছেন। যে দিল্লিকে গালি দিয়ে সাধারণ মানুষের ইমোশন নিয়ে খেলা করলেন, সেই দিল্লির হাই কমিশনারের সাথে দাঁত কেলিয়ে ছবি তোলা হচ্ছে, তুলতেছেন জনাব তারেক রহমান। এটা কি রাজনীতি নাকি সস্তা কোনো সিনেমার ভিলেনের ভোল পাল্টানোর চিত্র? আপনাদের মনে আছে সালাউদ্দিন আহমেদ, যাকে আমরা শিলং নামে চিনি, যিনি নিখোঁজ হয়ে সোজা গিয়ে উঠলেন ভারতের শিলংয়ের একটি পাহাড়ে। তখন তার দলের নেতারা বারবার বলেছিল আওয়ামী লীগ দিল্লির দালাল, কিন্তু আপনি উদ্ধার হলেন ভারতের পাহাড়ে আর দালালি করলো আওয়ামী লীগ। এটা কোন ধরনের যুক্তি ভাই? শিলং সালাউদ্দিন সাহেব, আওয়ামী লীগ যদি দিল্লির দালাল হয় তবে আপনি কি ভারতের জামায়াদর খেতে পাহাড় ভ্রমণে গিয়েছিলেন? আপনাদের দলের সব বড় বড় নেতার অসুখ হলে ভারতে যায়, বাচ্চা হলে ভারতে যায়, প্রেগনেন্ট হলে ভারতে যায়, অ্যাবর্শন করাতে ভারতে যায়, আর মাইক্রোফোন হাতে পেলে আপনাদের ভারত বিরোধী বক্তব্য, ভারত আমাদের শত্রু, এই যে 2 নাম্বারই, এর থেকে বড় 2 নাম্বারই মিথ্যা কথা মহাবিশ্বে আর একটা আছে? কেউ বলতে পারবেন? আর আমাদের রিজভী সাহেব, তার কথা তো না বললেই নয়। নয়াপল্টনের সামনে দাঁড়িয়ে যখন তিনি ভারতীয় শাড়ি পুরাই দিলেন, বয়কট ইন্ডিয়ার ডাক দিলেন, তখন দেশের মানুষ ভেবেছিল আরে বিএনপি এবার বুঝি সত্যি সত্যি লাঠি হাতে সীমান্তে গিয়ে দাঁড়িয়ে যাবে, 7 সিস্টার্স আলাদা করবে, উলফার সাথে যোগসাজশ ঘটিয়ে 7 সিস্টার্সকে আলাদা করে পশ্চিমবঙ্গ এবং 7 সিস্টার্স মিলিয়ে বাংলাদেশ বিশাল একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, পাকিস্তানের স্বার্থ উদ্ধার করবে। কিন্তু সেই আগুনের ধোঁয়া শেষ হতে না হতে দেখা গেল তারেক রহমান লন্ডনে বসে দিল্লির সাথে গোপন বাসর সাজানোর পরিকল্পনা ফন্দি এঁটে বাংলাদেশে ফিরেছেন, প্রধানমন্ত্রী হয়েছেন। রিজভী ভাই শাড়ি পরিয়েছেন শুধুমাত্র তার পাবলিসিটির জন্য, আর তারেক রহমান এখন দিল্লির পা চাটতেছেন তার গদিটাকে দীর্ঘমেয়াদী করার জন্য, দীর্ঘস্থায়ী করার জন্য। এর বাইরে আর কোনো কিছুই না। এখন আসেন আসল তর্কে। দেশের একদল তথাকথিত বুদ্ধিজীবী যারা সারাদিন চিল্লাইতো না আওয়ামী লীগ দেশটা ভারতের কাছে বিক্রি করে দিয়েছে, ভাইরে আওয়ামী লীগ যদি দালালি করে তবে তারা সেটা বুক ফুলিয়ে করে, কূটনৈতিক সম্পর্কের দোহাই দিয়ে করে। কিন্তু বিএনপির দালালি তো পরকীয়া প্রেমের মতো। আমরা দেখতে পাচ্ছি জনগণকে দেখাবে আমরা ভারত বিরোধী, আর অন্ধকারে গিয়ে দিল্লির পা চাটবে, জুতা চাটবে, চেটে পুটে একদম পরিষ্কার করে দেবে, আর বলবে দাদা একটা বার সিটে বসাইয়া দেন, যা বলবেন আমরা তাই করব, আপনাদের গোলাম হয়ে থাকবো। এই যে দ্বিচারিতা, এই যে 2 নাম্বারি চরিত্র, এটা কি কোনো রাজনৈতিক দলের পরিচয় হতে পারে? আওয়ামী লীগ ভারতের সাথে সম্পর্ক রাখে, সেটা ওপেন সিক্রেট, তারা অন্তত লুকো ছাপা করে না। কিন্তু বিএনপির চরিত্র ওই পাড়ার সেই ঝগড়াটে মহিলার মতো, যে দিনের বেলা গালি দেয় আর রাতের বেলা গিয়ে বলে আমাকে একটু লবণ ধার দেওয়া যাবে, এটাই বিএনপির চরিত্র। বিএনপি হইল মিথ্যুক আর 2 নম্বরীদের কারখানা। এদের ডিকশনারিতে দেশপ্রেম মানে হলো ক্ষমতায় যাওয়ার জন্য শর্টকাট রাস্তা খুঁজে বের করা। এর জন্য যদি কারো পা চাটতে হয়, গোলামি করতে হয়, তাতেও তাদের কোনো সমস্যা থাকে না। স্ক্রিনের ছবিটার দিকে তাকান, কি চমৎকার হাসি। যে তারেক রহমান এক সময় ভারতের নাম শুনলে চোখ রাঙাতেন, সেই তারেক রহমান এখন দিল্লির সহায়তায় দীর্ঘমেয়াদে গদিতে থাকার জন্য চামচামি করতেছেন। এখন আর তিস্তা চুক্তির কথা মনে পড়ে না, এখন আর সীমান্তে ফেলানি হত্যার বিচার চান না, এখন শুধু চাই দিল্লির একটুখানি দয়া। একেই বলে রাজনীতির নামে চরম মাত্রায় ভণ্ডামি, আর জনাব তারেক রহমান হচ্ছে এই ভণ্ডামির জনক, ভণ্ড তারেক রহমান। বিএনপি প্রমাণ কইরা দিল তাদের কাছে যে আদর্শ বলে কোনো কিছু নাই, তাদের কাছে নীতি মানে হলো যেই লাও সেই কদু, দিল্লি শুধু আমাদের মুখের মধু, তাই তো? আচ্ছা, হাসনাত সার্জিসটা কি এখন বুবা হয়ে গেছে? কিরে হাসনাত আব্দুল্লাহ, কিরে সার্জিস, গলা কি বসে গেছে? এখন কি আর স্লোগান বের হয় না, ওই দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা? মৌলবাদী জঙ্গিরা যখন ভারতের বিরুদ্ধে কথা বলে তখন তোমাদের একদম ফেটে যায়, তোমরা রাজপথ গরম করে ফেলো। এখন যখন তোমাদের বড় ভাই প্রধানমন্ত্রী দিল্লির পদতলে লুটিয়ে পড়েছে, তখন তোমাদের বিপ্লব থাকে না, এখন আর নাই, এখন আর বিপ্লবী চেতনা নাই, সবকিছু ড্রয়িং রুমে চলে গেছে, তাই তো? আওয়ামী লীগ দালালি করলে তোমরা বলো দেশদ্রোহী, আর বিএনপি দালালি করলে তোমরা বলো কূটনৈতিক সাফল্য। এই ভণ্ডামিটা কি বাংলাদেশের মানুষ বুঝে না? কি ভেবেছো বুঝে না? বুঝে। শেষে শুধু একটা কথাই বলবো, বিএনপি কোনো রাজনৈতিক দল না, এটা একটা ভণ্ডামির খোয়ার, একটা কোম্পানি, যারা ক্ষমতার জন্য নিজেদের চামড়া বদলাতে পারে, যারা সকালে পিন্ডি আর বিকেলে দিল্লির কদমবুচি করতে পারে, তাদের মুখে দেশপ্রেমের কথা কোনোভাবেই মানায় না। দালালি সবাই করে, কিন্তু বিএনপি যেটা করে সেটা হলো জাত ভণ্ডামি। দিল্লির লাড্ডু খাওয়ার জন্য আপনারা যে লাইন ধরেছেন, তাতে আপনাদের ভারত বিরোধী মুখোশটা এখন নর্দমায় পড়ে গেছে জনাব 10% তারেক রহমান। বাংলাদেশের মানুষ এখন বুঝে গিয়েছে বিএনপির চরিত্র বলে কোনো শব্দ নাই। বিএনপি আপাদমস্তক একটা ভণ্ডদের সংগঠন, একটা 2 নাম্বারদের সংগঠন, একটা ক্লাব। এটা কোনো আদর্শিক রাজনৈতিক দল না। ধীরে ধীরে আরো বিস্তর আকারে, ব্যাপক আকারে বাংলাদেশের মানুষ বুঝতে পারবে বিএনপি কতটা ভণ্ড এবং মুখোশধারী। দিল্লি না ঢাকা স্লোগানটা যত দ্রুত সম্ভব বাংলাদেশে আমরা আবারও দেখতে চাই। দিল্লির প্রতি আহ্বান থাকবে, বিএনপি হচ্ছে বাংলাদেশের রাজনীতির একটা সাপ, এই সাপকে বিশ্বাস করবেন তো ফের ছবল খাবেন। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।